গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো না? আশা করি ভালোই আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম অধ্যায়ের উপর 18 নম্বর ক্লাস নিব, তাই না? মোট ক্লাস সংখ্যা হবে 18 এবং এই চ্যাপ্টারের উপর আজকে হবে শেষ ক্লাস। তাহলে আমাদের শেষ হলো হচ্ছে 5টা অধ্যায়, তাই না? তোমরা আশা করি বাসায় ভালোই পড়াশোনা চালিয়ে যাচ্ছ। এছাড়া আমাদের কোনো উপায় নেই, পড়াশোনা অবশ্যই চালিয়ে যেতে হবে। আজকে আমরা আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমরা সূত্রগুলো মনে হয় যে ভালোই মুখস্থ করেছ। তো শুরু করি। আজকে আমরা যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, আমাদের এখানে একটি গাণিতিক সমস্যা রয়েছে। দেখো যে কোনো দিক পরিবর্তী প্রবাহের শীর্ষ মান দেওয়া আছে। শীর্ষ মানকে কী দিয়ে প্রকাশ করা হয় মনে আছে? এবং কম্পাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এর বর্গমূলীয় গড় মান কত, আর প্রবাহ শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগে, আকৃতি গুণাঙ্ক কত। তাহলে এখানে কয়টা মান বের করতে হবে? 3টা মান। কি কি বের করতে হবে? একটা বের করতে হবে বর্গমূলীয় গড় মান, তাই না? প্রবাহ শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে, আর আকৃতি গুণাঙ্ক বের করতে হবে। তো একটু মনে করার চেষ্টা করো সূত্রগুলো কি হবে, ঠিক আছে? আচ্ছা, তো শুরুতে লেখো যে কি কি দেওয়া আছে। দেওয়া আছে, একটু লিখি। তো প্রথমে লিখলাম দেওয়া আছে প্রবাহের শীর্ষ মান আই নট। আই নট দ্বারা কি বোঝায়? প্রবাহের শীর্ষ মান। আর কি দেওয়া আছে? কম্পাঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ, কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 50 হার্টস। আইআরএমএস দ্বারা কি বোঝায়? বর্গমূলীয় গড় মান। তার মানে কি? রুট মিন স্কোয়ার। হ্যাঁ, রুট মানে বর্গমূল, আর স্কোয়ার মানে বর্গ, আর মিন মানে গড়, বর্গমূলীয় গড় মান। আর সময় বের করতে হবে আকৃতি গুণাঙ্ক। অঙ্কটা খুবই সহজ একটি অঙ্ক। একটু দেখো আমরা কিভাবে করব। তো শুরুতে আমরা জানি, তাই না, আইআরএমএস ইকুয়াল টু কী সূত্র জানো? একটু বলো তো তোমরা। আইআরএমএস ইকুয়াল টু কী জানি? আই নট বাই একটু ভালো করে লিখি। আইআরএমএস ইকুয়াল টু আই নট বাই √2। এভাবেও লেখা যায়, অথবা এভাবে লেখা যায় 0.707 আই নট। আমরা জানি আইআরএমএস ইকুয়াল টু 0.707 আই নট, তাই না? তো এখানে মানটা বসিয়ে দিলাম। একটু দেখো এখানে করা আছে অঙ্কটা। আমরা জানি আইআরএমএস ইকুয়াল টু এটা, আই নটের মান হচ্ছে 5, তাহলে বর্গমূলীয় গড় মান কত হলো? 3.53 এম্পিয়ার। 3.535 এম্পিয়ার, ঠিক আছে? অঙ্কটা খুবই সহজ একটা অঙ্ক, এবং এই সূত্রটা আমরা প্রায় ম্যাক্সিমাম জায়গায় ব্যবহার করে থাকি। তারপরে কি বলছে? যে প্রবাহ শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগে, তাই না? শীর্ষ মান একটু খেয়াল করো। এখানে আমি একটা কম্পাঙ্ক একে দেখাই আগে। এখানে শীর্ষ মানটা কোন জায়গায়? এই জায়গায়, তাই না? তো আমার এখান থেকে এই পর্যন্ত যে সময়, সেটা হলো একটা পূর্ণ কম্পাঙ্কের সময় টি। তাহলে এর অর্ধেক সময় কি হবে? t/2। তার অর্ধেক কি হবে? t/4। তাহলে শীর্ষ মানে পৌঁছাতে যে সময় t = t/4। হ্যাঁ, তাহলে শীর্ষ মানে পৌঁছানোর সময়ের সূত্রটা কি হবে? t = t/4। আবার t = তুমি কি জানো? t = 1/f। তাহলে এখানে যদি টির পরিবর্তে 1/f বসাই, তাহলে সূত্রটা কি দাঁড়ায়? 1/4f, ঠিক আছে? তাহলে মানটা এখন এফ এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে অঙ্কটা হয়ে যাবে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এখানে একটু দেখো অঙ্কটা আমি করেছি স্লাইডে। আমরা জানি t = t/4, আবার 1/4f, t = 1/f, মানটা বসিয়ে দিলাম। তাহলে কত আসলো? 5 × 10⁻³ সেকেন্ড।
তাহলে প্রবাহ শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে সময় লাগে 5 × 10⁻³ সেকেন্ড। আর একটা অঙ্ক করতে হবে, আকৃতি গুণাঙ্ক বের করতে হবে। কিভাবে আমরা আকৃতি গুণাঙ্ক করব? এখানে দেখো, আকৃতি গুণাঙ্ক ইকুয়াল টু কি, IRMS বাই I0, I বার, IRMS ইকুয়াল টু I বার, আকৃতি গুণাঙ্কের সূত্র। IRMS এর মানটা আমরা আগেই বের করেছি, তাই না? সেই জন্য ওইটার সূত্র আর লিখি নাই এখানে। আর I বারের সূত্র হচ্ছে 0.637 I0। তাহলে I0 এর মানটা বসিয়ে দিলাম, আকৃতি গুণাঙ্কের মানটা পাইলাম 1.1। খুব সুন্দর, তিনটা অঙ্ক, তিনটা অঙ্কই ভালো অঙ্ক। তুমি বুঝতে পারছো? এই সূত্রগুলো মুখস্থ থাকলে এই ধরনের অঙ্ক করা খুবই সহজ। আমরা নেক্সট অঙ্কে চলে আসি। এখানে দেখো, একটি পরিবর্তী প্রবাহকে I = এত দ্বারা প্রকাশ করা হলো। একটি পরিবর্তী প্রবাহকে I = 100 sin xt দ্বারা প্রকাশ করা হলো। এর কম্পাঙ্ক বের করতে হবে, প্রবাহের শীর্ষ মান বের করতে হবে, বর্গমূলীয় গড় মান বের করতে হবে, তাই না? তাহলে এখানে কম্পাঙ্ককে কী দিয়ে প্রকাশ করা হয়? f বের করতে হবে, f = হট। তারপরে প্রবাহের শীর্ষ মান I0 = হট। আর কি? বর্গমূলীয় গড় মান অর্থাৎ IRMS = হট। এই তিনটা মান বের করতে হবে, f বের করতে হবে, I0 বের করতে হবে, আর IRMS বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে এটা কি? দেওয়া আছে একটা সমীকরণ, আর কিছুই দেওয়া নেই, কিন্তু মান বের করতে হবে তিনটা। একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ থেকে আমরা মানগুলো বের করব। কিভাবে বের করব? কিভাবে বের করব অঙ্কটা আমরা একটু দেখো। যে আমরা আগে লিখলাম যে মানগুলো দেওয়া আছে, কম্পাঙ্ক, এটা অ্যাকচুয়ালি দেওয়া আছে না, এটা বের করতে হবে। কম্পাঙ্ক, প্রবাহের শীর্ষ মান, বর্গমূল্য গড় মান, এই ধরনের ক্ষেত্রে দেওয়া আছে, এটা না লিখে এখানে লিখলে ভালো হয়। এখানে কম্পাঙ্ক f = হট, শীর্ষ মান I0 = হট, বর্গমূল্য গড় মান IRMS = হট, এগুলো লিখলে ভালো হয়। আচ্ছা, এখানে দেখো আমি একটা সমীকরণ লিখেছি, I = I0 sin 2πft। এই সমীকরণটাকে এইভাবে না লিখে এইভাবেও লেখা যায়। আমরা যেটা জানি I = I0 sin ωt, সূত্র অ্যাকচুয়ালি সমীকরণ হচ্ছে এইটা। হ্যাঁ, ওমেগার আবার একটা সূত্র আছে, ওমেগা = কি লেখা যায়? 2πf। তো ওমেগার পরিবর্তে যদি আমি 2πf এখানে বসিয়ে দিই, তাহলে কি দাঁড়ায়? এটা চলে আসে, এই সমীকরণটা চলে আসে, তাই না? অর্থাৎ I0 sin 2πft। সেজন্য আমি একবার এটা লিখেছি, যেহেতু আমাকে কম্পাঙ্ক বের করতে হবে। হ্যাঁ, যেহেতু কম্পাঙ্ক বের করতে হবে, সেই জন্য ওমেগাটি না লিখে 2πft লিখেছি। তো শুরুতে হচ্ছে এই সমীকরণকে এই সমীকরণের সাথে তুলনা করে পাই। এখানে প্রথমে আছে কি 100, আর এখানে আছে কি I0। তাহলে আমরা কি লিখতে পারি? I0 = 100 এম্পিয়ার। তারপরে কি আছে? এখানে xt, আর এখানে আছে কি 2πft। তার মানে xt = কি লেখা যায়? 2πft। এখান থেকে টি বাদ যায়, তাহলে কি থাকে? বা x = কি থাকে? 2πf। বা f = তাহলে কি হবে? বা f = কি হবে? x/2π, তাই না? f এর মানে এটা। হ্যাঁ, এটাই আমি স্লাইডে করে দেখিয়েছি, দেখো একটু। 2πft = xt, বা f = xt/ft, tt বাদ, সুতরাং কম্পাঙ্ক f = কত? হ্যাঁ, x/2π। এখন আর একটা বের করতে হবে IRMS। IRMS এর সূত্র তো আমরা জানি, তাই না? কি বলো তো? IRMS = কি? IRMS = কোনটা লিখলে সুবিধা হবে? 0.707 I0। ঠিক আছে, 0. অর্থাৎ IRMS = 0.707 I0, এটা লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা,
তো বর্গমূলীয় গড় মান IRMS ইকুয়াল টু 0.707 I0, মান বসিয়ে দিলাম 70.7 অ্যাম্পিয়ার। বর্গমূলীয় গড় মান 70.7 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা যদি সূত্র পারি এ ধরনের অঙ্ক করা আমাদের জন্য খুবই সহজ। আচ্ছা, এবার লাস্ট অঙ্ক, হ্যাঁ আর একটা অঙ্ক আছে, একটু দেখি। এখানে ট্রান্সফরমার মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা ও ভোল্টেজ দেওয়া আছে। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50 ও ভোল্টেজ 220। যদি গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 100 হয় তবে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বের করো। একটা ট্রান্সফরমারে কয়টা কুণ্ডলী থাকে? মুখ্য কুণ্ডলী আর গৌণ কুণ্ডলী। প্রাইমারি, মুখ্য প্রাইমারি, সেই জন্য এটার সাথে পি ব্যবহার করা হয়। আর গৌণ কুণ্ডলী সেকেন্ডারি, সেই জন্য এটার সাথে এস ব্যবহার করা হয়। তাহলে পাক সংখ্যাকে কী দিয়ে প্রকাশ করা হয়? এন। মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা, তার মানে কি এন পি দেওয়া আছে। এন পি ইকুয়াল টু কত? 50। ভোল্টেজ ইপি, মুখ্য কুণ্ডলী ভোল্টেজ ইপি ইকুয়াল টু কত? 220। গৌণ কুণ্ডলী পাক সংখ্যা এনএস, এনএস ইকুয়াল টু কত? 100। হ্যাঁ, গৌণ কুণ্ডলী ভোল্টেজ বের করতে হবে। ই এস ইকুয়াল টু হট, এটা বের করতে হবে। এনপি দেওয়া আছে, ইপি দেওয়া আছে, আর এনএস দেওয়া আছে, ইএসটা বের করতে হবে। গৌণ কুণ্ডলী ভোল্টেজ বের করতে হবে। তো এই ধরনের সূত্র তোমরা তো জানো মনে হয়, তাই না? কি এখানে কি ধরনের সূত্র আছে? আমরা এরকম একটা সূত্র জানি যে এনপি বাই এনএস ইকুয়াল টু ইপি বাই ইএস ইকুয়াল টু আইএস বাই আইপি। হ্যাঁ, তা আমাদের এইটুকু নিয়ে করতে হবে, এটুকু নিয়ে ইএস এর মানটা বের করতে হবে। দেখো এখানে করা আছে অঙ্কটা। প্রথমে দেওয়া আছে মুখ্য কুণ্ডলী পাক সংখ্যা এনপি, মুখ্য কুণ্ডলী ভোল্টেজ ইপি, গৌণ কুণ্ডলী পাক সংখ্যা এনএস, আর গৌণ কুণ্ডলী ভোল্টেজটি বের করতে হবে। ঠিক আছে, দেওয়া আছে এগুলো। আচ্ছা, তাহলে সূত্রটা আগে লিখি। সূত্রটা আমরা যেটা বললাম ওই সূত্রটা লিখে এখানে অঙ্কটা করি। এনপি বাই এনএস ইকুয়াল টু ইপি বাই ইএস, বা আর গুণ করলে কার সাথে কার? ইএস এনপি ইকুয়াল টু ইপি এনএস, বা কি হবে? ইএস ইকুয়াল টু কি হবে? উপরে যাবে কোনটা? ইপি এনএস উপরে, আর নিচে কি আসবে? এনপি, তাই না? যদি মান বসাই দেওয়া হয় তাহলে অঙ্কটি হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো করা হয়েছে অঙ্কটা। আমরা জানি এটা ইপি বাই ইএস, ইএস ইকুয়াল টু এত, মানগুলো বসিয়ে দিয়ে ইএস এর মানটা বের করা হয়েছে 440 ভোল্ট। হ্যাঁ, এই 440 ভোল্ট, এটা দেখে কি বুঝতে পারো এটা কি ধরনের ট্রান্সফরমার? ট্রান্সফরমার দুই ধরনের হতে পারে, স্টেপ আপ, স্টেপ ডাউন। যদি আমরা মুখ্য কুণ্ডলীর গৌণ কুণ্ডলীর ভোল্টেজ যদি বেশি পাই তাহলে সেটা হবে স্টেপ আপ, আর গৌণ কুণ্ডলীর ভোল্টেজ যদি কম থাকে তাহলে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে এটা অবশ্যই স্টেপ আপ ট্রান্সফরমার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই থাকবে। আমরা এই চ্যাপ্টারের সৃজনশীলগুলো পরে করব। আমরা আপাতত সামনের ক্লাসে নতুন চ্যাপ্টারে যাব। আমাদের হাতে সময় কম আছে, আমরা যদি সিলেবাস শেষ করে তারপরে সময় পাই আমরা সৃজনশীলগুলো করব। কিন্তু তোমরা যদি আমার জন্য বসে থাকো যে স্যার কখন সৃজনশীল করাবে তারপরে করব, এটা হবে না। তোমাদের অবশ্যই বাসায় বসে বই অথবা টেস্ট পেপার দেখে সৃজনশীল প্রশ্নগুলো সলভ করতে হবে। ঠিক আছে? এবং আমিও অবশ্যই কিছু না কিছু সৃজনশীল তোমাদেরকে করিয়ে দিব, তবে সেটা যথেষ্ট পরিমাণ হবে না সময়ের অভাবে। তাহলে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, শারীরিকভাবে সুস্থ থাকো, ভালো থাকো। আশা করি তোমাদের সাথে আমাদের কলেজের ক্লাসরুমে তাড়াতাড়ি দেখা হবে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।